আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর স্মৃতি আঁকলে জলশহর। বৃদ্ধি পেতে চলেছে টোটো ভাড়া। প্রথম 2 কিলোমিটার পর্যন্ত টোটোর ভাড়া গুনতে হবে 15 টাকা। সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে জেল থেকে ছাড়া পাওয়া বাংলাদেশি জঙ্গিরা। আতঙ্কে জলশহর। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজনৈতিক জগতে নক্ষত্র পতন, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান হল। গভীর শোকের ছায়া রাজ্য রাজনীতিতে। তিস্তা নদীর পাড়ে শহর জলপাইগুড়ি ছিল বুদ্ধবাবুর বড়ই প্রিয়। 1996 থেকে 2010 সাল পর্যন্ত বহুবার তিনি জলপাইগুড়িতে এসেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে উপমুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন জলপাইগুড়ি শহরে বেশ কিছু প্রকল্পর শিলান্যাস করেছিলেন। তথ্য ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন 1995 সালে শরৎচন্দ্রদেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী থাকার সময় 1999 সালে জলপাইগুড়ি স্থিত শরৎচন্দ্রদেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্রের উদ্বোধনও করেছিলেন তিনি। জলপাইগুড়ি শহরে এসে বহুবার রাত্রি যাপন করেছেন সার্কিট হাউসে। লোকসভা নির্বাচনের আগে 2009 সালে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে শেষ সভা করেন বুদ্ধদেব। 2008 সালে আঁকা এক ছাত্রের বাম ঐক্যের ছবি বেশ পছন্দও করেছিলেন তিনি। সুকান্ত ভট্টাচার্যের বেশ কিছু কবিতার নাট্যরূপ দেন। ফিরে দেখা, স্বর্গের নিচে, মহা বিশৃঙ্খলা তার লেখা উল্লেখযোগ্য কিছু বই। 2022 সালে পদ্মভূষণ লাভ করলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। এ বিষয়ে নব্যেন্দু মৌলিক জানান, 2008-এ 25শে ডিসেম্বর তাঁর আঁকা ছবি বাম ঐক্যের ছবি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খুবই পছন্দ হয়েছিল। তখন তিনি অনেক ছোট, কিন্তু সেই স্মৃতি এখনো মনে পড়ে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে এটা আমার কাছে একেবারে স্বজন হারানোর বেদনাই আমি অনুভব করছি। তার কারণ জানি এটাই প্রকৃতির নিয়ম। ওনার বয়সও হয়েছে, উনি অনেকদিন থেকে অসুস্থও ছিলেন, কিন্তু আমার সাথে ওনার যে স্মৃতি, মানে আমাকে তাহলে চলে যেতে হয় সেই 2008 সালের 25শে ডিসেম্বর। সে সময় আমি ছবি আঁকাআঁকি করতাম এবং সে সময় সদ্য সপ্তম বামফ্রন্ট সরকার গঠন হয়েছে। আমি নবম শ্রেণীর ছাত্র। একটি ছবি এঁকে বিভিন্ন জায়গা থেকে আমি পুরস্কৃত হচ্ছিলাম এই বামফ্রন্ট সরকারের বিষয়ে। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আসছেন এটা জানতে পেরে আমি সিদ্ধান্ত নিই যে সেই ছবিটা এঁকে তার হাতে আমি তুলে দেবো। এবারে এটা তো ভাবাটা যতটা সহজ, কাজটা ততটাই কঠিন, কারণ মুখ্যমন্ত্রীর বিষয়, সেখানে অনেক প্রোটোকল, অনেক প্রশাসনিক বিষয়। প্রশাসনিকভাবে চেষ্টা করা হয়, দলগতভাবে চেষ্টা করা হয়, কিন্তু সেই বিষয়টা খুব একটা এগোয়নি। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজেই উপযাজক হয়ে আমার বাড়িতে সরকারি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে আসেন এবং আমি দেখা করি। সেই অল্প 6 মিনিটের স্মৃতি তার সাথে আমার, যেখানে উনি জিজ্ঞাসা করছেন নাম, কোন স্কুলে পড়ি, কতদিন লেগেছে ছবি আঁকতে, এবং পরবর্তীকালে যখন আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছি ছবিটি তুলে দেওয়ার পর, উনি আমাকে বলছেন বেস্ট অফ লাক, জীবনে বড় হোক। এই যে কথাটা, এটা আমার কাছে আজও কানে ভাসছে। উনি যখন অসুস্থও ছিলেন তখনও বারবার এই স্মৃতিটাই ঘুরে ফিরে এসছে। ঘটনাচক্রে আমি আজকে কলকাতাতেই রয়েছি। আমি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি নিজেও শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য যাব, এবং ওনার মতন নেতা, ওনাকে ইতিহাস নিশ্চয়ই মূল্যায়ন করবেন, ওনার কাজকে মূল্যায়ন করবেন। পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য ওনার যে চিন্তা, তাকে নিশ্চয়ই মূল্যায়ন করবেন। এটুকুই বলার। উনি ভালো থাকুন, পরপারে ভালো থাকুন। ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি জানা গিয়েছে, বহু কর্মব্যস্ততার মাঝেও পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি এবং বাংলা একাডেমিতে কবিতা পাঠও করছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর আজ বাম জমানার শেষ সৈনিকের জীবনাবসানের সঙ্গে সঙ্গে অবসান হলো এক রাজনৈতিক অধ্যায়ের। হ্যাঁ, ওনার দুটো দিক আমরা সবাই জানি আর কি। একটা রাজনৈতিক দিক, উনি দীর্ঘদিন
মুখ্যমন্ত্রিত্ব করেছেন, কিন্তু রাজনীতির বাইরেও, রাজ্য সামলানোর বাইরেও ওনার ভেতরে যে মানুষটা ছিল, মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য যিনি সাহিত্যিক এবং সংস্কৃতি মনস্ক ছিলেন, তাকে আমরা হারালাম। এবং তিনি শত কাজের ব্যস্ততার মধ্যেও তাকে আমরা পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি, বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে দেখেছি, যেটা দেখে আমাদের ভালো লাগতো। আমরা ওনার রাজনীতিটা হয়তো করতাম না, কিন্তু ওনার এই যে সাহিত্যের প্রতি অনুরাগ এবং সাহিত্যের নতুন প্রজন্মের যে সাহিত্যকে আগ্রহ করার যে ওনার যে বিষয়টা, সেটা আমাদেরকে খুব টানত। তো আমরা তাকে খুব মিস করছি, তাকে আমরা হারালাম। সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে জেল থেকে ছাড়া পাওয়া বাংলাদেশি জঙ্গিরা। বাংলাদেশের বর্তমান অস্থিরতার সুযোগ নিয়ে শরণার্থীদের বেশে ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে তারা। জলপাইগুড়ি দক্ষিণ বেরুয়ারি সীমান্ত পারের বাসিন্দাদের এমনটাই সতর্ক করল বিএসএফ। বুধবার জলপাইগুড়ির দক্ষিণ বেরুয়ারি সীমান্ত দিয়ে প্রায় 1000 খানেক বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা চালায়। ধরধরাপাড়া সীমান্তে 0 পয়েন্টে তাদের আটকে দেয় বিএসএফ। রাত্রে সীমান্ত থেকে নিজ নিজ এলাকায় ফিরে যায় তারা। ঘটনার জেরে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ। এই দিন দক্ষিণ বেরুবাড়ির নলজৌড়া পাড়া এলাকায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন বিএসএফের 93 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। সেখানেই সতর্ক করা হয় তাঁদের। এদিন বেরুবাড়ি সীমান্তে 16 কিলোমিটার এলাকার জমির সমস্যা মিটিয়ে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। আমাদের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের 16 কিলোমিটার জায়গা অরক্ষিত, মানে এখানে তার কাটার বেড়া হয়নি। যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান অরাজকতা চলছে, অনুপ্রবেশ ঘটতে পারে। এই অনুপ্রবেশ বন্ধ করার জন্য ওনারা সহযোগিতা আমাদের কাছে চাচ্ছে, যার জন্য গ্রামবাসীদের এখানে ডেকেছে। কি বিষয় নিয়ে আলোচনা হলো? এখানে আলোচনা হলো বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তাতে বাংলাদেশের জেল থেকে বহু টেরোরিস্ট বের হয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে আমাদের ভারতের মধ্যে প্রবেশ করতে পারে এবং গণ্ডগোল পাকাতে পারে। এইটাই সবচেয়ে বড় আতঙ্কের। এবং বাংলাদেশে যে পলিটিক্যাল যে লড়াইটা হচ্ছে, বিশেষ করে হিন্দু মুসলমান সবাই মিলে আজকে সবারই বাড়িঘর জ্বালানো হচ্ছে যারা আওয়ামী লীগ করে, সেই পলিটিক্যাল ব্যাপার বাংলাদেশের, তাতে সেটার প্রভাব যাতে আমাদের এই দিকে না পড়ে, তার জন্য তারা মানে পাবলিকের কাছে আবেদন রাখলো আর কি। আচ্ছা, বলছি যে কালকে যে ঘটনাটা ঘটেছিল, মানে সেটারও কি একটা কারণ রয়েছে যে ইসের সামনে এত লোকের ভিড় বাংলাদেশ থেকে এসেছিল? বাংলাদেশের ভিতরে দারুণ গোলমাল চলছে। ওইখানে হিন্দু মুসলমান বলে কথা নয়, কালকে অনেক লোক, প্রায় 1000 খানেক লোক ওই ধদ্রাপাড়ার ওইদিকে আসছিল এবং সেখানে আমাদের বিএসএফ জওয়ানরা তাদের আটকে দিয়েছে। এবং ইতিমধ্যে খবরাখবর হওয়ার পরে বড় বড় আধিকারিকরা আসলো। রাত্রেবেলা বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষকেও আনা হয়েছে, এখানে আসছিল বিএসএফে, ওদের আমন্ত্রণ করে নিয়ে আসছে বাংলাদেশের বিজেপিকে। রাত্রেবেলা বৈঠক করার পর ওদের ওইখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তারপরে কি পরিস্থিতি জানা যায়নি আর কি। আপনারা কি চাচ্ছেন? আমার কথা হচ্ছে, আমাদের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের 16 কিলোমিটার জায়গা এখন অরক্ষিত। অবিলম্বে যাতে এখানে তারকাটার বেড়া এবং ফেন্সিংটা করা যায়, আমরা এটা বারবার বিএসএফ কর্তৃপক্ষকেও যেমন বলছি, আমরা সিভিল প্রশাসন, বিশেষ করে আমাদের জেলা শাসক এবং গভর্নমেন্টকেও আমরা ইতিমধ্যে বহুবার জানিয়েছি, অবিলম্বে এখানে তারকাটার বেড়া এবং রাস্তা করা হোক। এটাই আমাদের মূল দাবি। তাহলে আমাদের যেমন দক্ষিণ বেরুবাড়ি সুরক্ষিত থাকবে, তেমনি আমাদের দেশ সুরক্ষিত থাকবে। বাংলাদেশের সঙ্গে যে বাংলাদেশের যে অরাজকতা চলছে, যে ছাত্র আন্দোলন করে আজকে হিন্দুদের উপরে যেভাবে আক্রমণাত্মকভাবে চলছে, তাতে বাংলাদেশের যে হিন্দুরা আমাদের দলে দলে কাঁটাতারের বেড়ার সামনে তারা ইন্ডিয়া প্রবেশ করার জন্য খুব আকুল চেষ্টা করছে। তার জন্য আজকে যদি বাংলাদেশের লোক যদি যেভাবে জেল থেকে বাংলাদেশের যে জঙ্গিরা তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা যদি ইন্ডিয়া যদি প্রবেশ করে, তাহলে ইন্ডিয়া দারুণভাবে ক্ষতি হতে পারে। এই জন্য আজকে বিএসএফ আমাদের পাবলিককে সতর্ক করে দিচ্ছে, যাতে বাংলাদেশের কোনো ক্রমে জঙ্গি বা পাবলিক যাতে প্রবেশ করতে না পারে। তার জন্য আমাদের পাবলিককে সতর্ক করছে যে আমরা তাদের সঙ্গে সঙ্গে যেন সতর্ক দিয়ে বিএসএফের কাছে বার্তা পৌঁছে দিই। এই জন্য বিএসএফের সঙ্গে আমাদের বৈঠক। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
বৃদ্ধি পেতে চলেছে টোটোর ভাড়া। প্রথম 2 কিলোমিটার পর্যন্ত টোটোর ভাড়া গুনতে হবে 15 টাকা। এরপর থেকে প্রতি কিলোমিটার অন্তর 5 টাকা করে সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ আগে যেখানে টোটোতে উঠলে 10 টাকা ভাড়া দিতে হতো, এখন যাত্রীদের সেই ভাড়া দিতে হবে 15 টাকা করে। বুধবার জলপাইগুড়ি পুরসভার সঙ্গে বৈঠকে বসেন বিভিন্ন টোটো সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত ছিল পুলিশ প্রশাসন। আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই বর্ধিত ভাড়া কার্যকর হতে চলেছে বলে খবর। তবে ক্যামেরার সামনে কিছু না বললেও একাংশের যাত্রীদের বক্তব্য, এই অতিরিক্ত ভাড়া বৃদ্ধির জন্য সমস্যা হতে পারে। টোটোতে উঠলেই এতদিন যেখানে 10 টাকা দিতে হতো, এখন সেখানে 15 টাকা দিতে গেলে খুচরোর একটি সমস্যা তৈরি হবে। এছাড়াও কোনো যাত্রী যদি 200 মিটার পর্যন্ত যান, সেক্ষেত্রে তাকেও 15 টাকা দিতে হবে। তাই নিয়ে যাত্রী এবং টোটো চালকদের মধ্যে বচসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে দাবি। এ বিষয়ে চেয়ারম্যান পাপিয়া পাল জানিয়েছেন, পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া শহরে কোনো টোটো চলবে না। অন্যদিকে ভাইস চেয়ারম্যান কি জানান, দেখা যাক। আমরা আজকে একটা টোটো নিয়ে টোটোর আশু সমাধান বের করবার জন্য আমরা বৈঠকে বসেছিলাম। মূলত শহরবাসীর থেকে শুরু করে সব মানুষ টোটো নিয়ে কিন্তু একটা শহরে চলতে না পারার একটা সমস্যা উঠে আসছিল। সেক্ষেত্রে বারবার এর আগেও হয়তো আমরা অনেকবার মিটিং করেছি, কিন্তু আমরা আশু সমাধান করতে পারিনি। সেটা হয়তো দুজনের তরফেই কিছু খামতি থেকে থাকবার জন্য। যেমন আমরা রেজিস্ট্রেশন আমাদের চালু ছিল, আমাদের 2198 আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি, কিন্তু বাদবাকি শহরে আরও টোটো রয়েছে যারা এখনও কিন্তু রেজিস্ট্রেশন করতে আমাদের এখানে আসেনি। সেই রেজিস্ট্রেশনের একটি ডেট আজকের মিটিংয়ে ঠিক হলো, যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো। তার আগে যারা রেজিস্ট্রেশন করবেন না, মানে করবেন, তারাই কিন্তু শহরে চলবার অধিকারী থাকবেন। এবং এই রেজিস্ট্রেশন আই কার্ড আমরা দিয়ে দেবো, সেই আই কার্ডে বারকোড লাগানো থাকবে। সেখান থেকেই কিন্তু পুলিশ প্রশাসন রাস্তায় বেরিয়ে, যতদিন পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট না করতে পারছি, তাহলে আমরা বুঝতে পারছি না যে শহরে কত টোটো আমাদের আছে। শহর সহ আমরা যেটা আগে বলবৎ ছিল, আমাদের 4টি জিপিগুলো পাতকাটা জানাই আছে, যে 4টি জিপি আগেও বলবৎ ছিল, সেই 4টি জিপি ইনক্লুড থাকলো। এবং শহরের টোটো শহরেই টোটো চালাবে, এবং একজন মাত্র একটি টোটো মালিক থাকবে। সেখানে বারকোডেই ধরা পড়ে যাবে যে সেই চালাচ্ছে। একজন টোটো 10টা 20টা টোটো কিনে তিনি ব্যবসা চালাবেন, এটা হবে না। এবং সেই বারকোড অনুযায়ী ওটা ধরা পড়ে যাবে যে একজন মাত্রই টোটো চালাচ্ছেন। এবং সেক্ষেত্রে উনি যদি অসুস্থ থাকেন, সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট দিয়ে সেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেভাবে তার পরিবারের রক্তের সম্পর্কে কেউ যদি চালায়, সেক্ষেত্রে তাকে ছাড় দেওয়া যেতে পারে। বিশেষ আমি তো প্রথমেই বললাম, আমরা 5000 একটা বেঁধে দিয়েছি ঠিকই, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমাদের রেজিস্ট্রেশন চলছিল 2198। তাহলে আর টোটোগুলো আসছে না কেন? আমাদের সংখ্যাটা আগে দেখতে হবে যে আমরা কত, এই যে আমরা কত তারিখ, 31শে আগস্ট অবধি আমরা সময় বেঁধে দিয়েছি। তার মধ্যে দিয়ে যারা আসবেন না, একদম করে নিতে হবে। এবং তারপরেও যদি তারপরে কেউ আসে, সেটা কিন্তু বলবৎ হবে না। আজকে জলপাইগুড়ি পৌরসভায় আইসি ট্রাফিক, আইসি কোতোয়ালি, ডিএসপি ট্রাফিক এবং 3টে টোটো, বিভিন্ন রাজনৈতিক দলের 3টে টোটো ইউনিয়ন, আমরা সবাই আজকে মিটিংয়ে বসেছিলাম। এই মিটিংয়ের সবচেয়ে বড় নির্যাস হচ্ছে যে খবরে পড়েছি মাননীয় মুখ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রীকে, ট্রান্সপোর্ট মিনিস্টারকে ডেকে বলেছেন যে এই যে টোটো যারা রয়েছে সেটাকে আইনসঙ্গত করবার জন্য যতক্ষণ না স্টেট অ্যামেন্ডমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত পৌরসভার ফর্মুলাটা হচ্ছে, আজকের মিটিংয়ে যেটা ঐক্যমত্য আমরা পৌঁছেছি ইউনানিমাসলি, সেটা হচ্ছে যে একটা টোটোতে লাইট থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ড্রাইভারের পাশে কেউ বসতে পারবেন না। একজন, জলপাইগুড়িতে অনেকে আছেন যারা একটা 40টা 45টা করে টোটো চালাচ্ছে। যিনি টোটোর মালিক তিনিই চালাবেন। তিনি যদি অসুস্থ হয়ে পারেন, তার অথরাইজেশন নিয়ে তার ছেলে মেয়ে অথবা তার স্ত্রী চালাতে পারবেন, তার বাইরে কেউ পারবেন না। প্রতিটা টোটোতে আইডেন্টিটি কার্ডের সাথে তাকে টোটোর যে কিনেছে সেই কাগজটা রাখতে হবে। এবার হচ্ছে, অনেকে আইডেন্টি কার্ড যেটা করে নিয়ে গেছেন তাদের রেজিস্ট্রেশন করাতে হবে, আদারওয়াইজ 1 সেপ্টেম্বর থেকে তাদের আইডেন্টিটিটা কার্ডটি ইনভ্যালিড হয়ে যাবে। রেজিস্ট্রেশন ফিস যেটা রয়েছে 430, 3 নম্বরের জন্য 50 টাকা, রেড চার্টের জন্য 20 টাকা। এই যে আগে ন্যূনতম ছিল 10 টাকা পার কিলোমিটার, কিন্তু এখন জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। যেমন ঢাকেশ্বরী মিষ্টির দোকানে যে কলাকাতাকে 5 টাকা পাওয়া যায়, তখন 14 টাকা হয়েছে। তা এই ইয়াং জেনারেশনের কথাও আমার ভাবতে হবে, 2,29,000 মানুষের কথাও ভাবতে হবে যারা শহরে বসবাস করে এবং শহর সংলগ্ন যারা রয়েছে।
সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে ন্যূনতম 2 কিলোমিটারের ভাড়া টোটোতে উঠলেই 15 টাকা, তারপরের 1 কিলোমিটার 5 টাকা। কিন্তু স্কুলের ছাত্রছাত্রী আর হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে প্রথম 2 কিলোমিটারের ভাড়া কিন্তু 10 টাকাই থাকছে। আরেকটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা ফাইন ইম্পোজ করছি যে নেশা করে চালালে, বেশি সংখ্যক মানুষ তুললে, পণ্যবাহী হিসেবে টোটো ব্যবহার করা যাবে। সে একটা কেউ বাড়ির গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে বা এক বস্তা চাল নিয়ে যাচ্ছে, এটা দেখে বোঝা যায় নিজের জন্যই নিচ্ছে। আর আরেকটা হচ্ছে যে এই যে টোটো চালকরা, তাদেরকে কেউ ওভারটেক করতে পারবেন না কেউ কাউকে, তাদেরকে লাইন মেনটেন করতে হবে। বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে যে টোটো ভাড়া বৃদ্ধি করা হয়েছে তেমন কোনো অসুবিধা সেক্ষেত্রেও না হওয়ারই কথা। এটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে যারা টোটো চলাচল করে জলপাইগুড়ি শহরে, সেই টোটো চালকরা দীর্ঘদিন যাবত তাদের আন্দোলন ছিল, লড়াই ছিল যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া যেটা 2013 সাল থেকে 10 টাকা ছিল সেটাকে বৃদ্ধি করতে হবে। ফলে জলপাইগুড়ি পৌরসভা 2023 সালে এটা বৃদ্ধি করে ন্যূনতম যে যাত্রী ভাড়া 2 কিলোমিটার পর্যন্ত সেটা 15 টাকা করেছিল। তারপরে একটা বিভ্রান্তি, পৌরসভার একটা ঘোষণা, এই সমস্ত কিছু মিলে আবার সেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল। আজকে আবার গতকালের যে মিটিং পৌরসভায় হয়েছে সেই মিটিংয়ে আবার সিদ্ধান্ত হয়েছে এবং পৌরসভা এটাকে ঘোষণা করেছে যে হচ্ছে আগামী দিনে, আগামী 1 তারিখ থেকে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটা হবে হচ্ছে 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা। ফলে যে আগে যেটা ছিল, যেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল, সেটা আবার পুনরায় ফিরে আসলো। ফলে আমরা জলপাইগুড়ি পৌরসভাকেও ধন্যবাদ জানাই এবং এই লড়াই আন্দোলন যারা করেছেন সেই শহরে চলাচলকারী টোটো চালকদেরও আমরা হচ্ছে তাদের লড়াইয়ের জন্য ধন্যবাদ জানাই। এবং আমরা আশা রাখবো যে জলপাইগুড়ি শহরের মানুষ যারা টোটোতে চড়েন তারা হচ্ছে টোটো চালকদের সঙ্গে সহযোগিতা করবেন, টোটো চালকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা বলছেন 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা, তাহলে 1 কিলোমিটার পর্যন্ত কত হবে? 1 কিলোমিটারও 15 টাকা দিতে হবে, টোটোতে উঠলেই 15 টাকা দিতে হবে। এটাই হচ্ছে পৌরসভার ঘোষণা যে ন্যূনতম ভাড়া সবচেয়ে কম যেটা, সেটাই হচ্ছে 15 টাকা। তাহলে আপনার কি যাত্রীদের বিষয়টিকে আপনারা দেখছেন না শুধু টোটো চালকদের বিষয়টি? অবশ্যই টোটো চালকদের যে অবস্থা, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, টোটোর সমস্ত যন্ত্রাংশের দাম, পার্টসের দাম, আর হচ্ছে যে টোটোর যে চার্জ করতে হয় যে ব্যাটারি, সেই বিদ্যুতের দাম, এবং টোটোর যে বিদ্যুৎ যেটা ব্যাটারি সেটা হচ্ছে আজকে যেটা 10,000 টাকা 12,000 টাকায় পাওয়া যেত সেটা 36,000 টাকায় কিনতে হচ্ছে। সমস্ত জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। ফলে টোটো চালকদের আয় বৃদ্ধির জন্য আমাদের প্রয়াস, আমাদের ইউনিয়ন, আমরা লড়াই করেছি এবং সেই ক্ষেত্রে টোটো চালকরা সেই লড়াই করেছেন এবং তারা সেই সফলতার মুখ দেখছেন। অন্যদিকে আইএনটিটিইউসির টাউন ব্লক প্রেসিডেন্ট পূর্ণব্রত মিত্র জানান, টোটো ভাড়া নিয়ে পুনরায় পুরসভার কাছে সংগঠনের তরফ থেকে আবেদন জানানো হয়। একটি রেট চার্ট ডিসপ্লে করার জন্য জানানো হয়েছে। তাহলে ভাড়া নিয়ে আর মানুষের মধ্যে বিতর্ক তৈরি হবে না। ছাত্রছাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্নদের ক্ষেত্রে পুরনো ভাড়াই বলবৎ থাকছে বলে খবর। সেক্ষেত্রে কি ধরা? হ্যাঁ, টোটোতে উঠলেই 15 টাকা, এরকমই একটা সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে জলপাইগুড়ি পৌরসভা নিয়েছেন। আমরা দাবি রেখেছিলাম সংগঠনের তরফ থেকে। কবে থেকে এটা লাগু হচ্ছে? এটা 1 সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে। অর্থাৎ কেউ যদি 1 কিলোমিটার পর্যন্ত যান তাহলে টোটোতে উঠলেই ন্যূনতম ভাড়া 15 টাকা, আগে যেটা 10 টাকা ছিল। আপনারা সকলেই অবগত আছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, কাঁচামাল থেকে যন্ত্রাংশ, ই রিক্সায়, সবাই তো পেশায় শ্রমিক। এবার একটা জিনিস ভালো হবে যে একটা পার্মানেন্ট রেট চার্ট, যেটা পৌরসভার কাছে আমরা সাংগঠনিকভাবে দাবি রেখেছি এবং সম্মানীয় আইসি ট্রাফিক সাহেবও ওটা কালকে প্রস্তাব রেখেছেন যে একটা রেট চার্ট, সুনির্দিষ্ট রেট চার্ট যদি ঝুলিয়ে দেয় চারটা পাশে, মানে ডিসপ্লে থাকলে সেই জায়গাটায় অনেকটা সুরাহা হবে, কোনো কন্ট্রোভার্সি হবে না। নিশ্চিন্তভাবে আপনারা টোটো চালকদের পাশে রয়েছেন, আমরা জনসাধারণের পাশেও রয়েছি। এবার প্যাসেঞ্জারের দিকটা কতটা আপনারা ভাবছেন বা কী? দেখুন, স্টুডেন্টের ক্ষেত্রে একটা কনসেশনের কথা জলপাইগুড়ি মানবিক পৌরসভা আমাদের বলেছে। তা আমরা সেটা, যেহেতু ছাত্রছাত্রীর ব্যাপার, আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত যে ই রিক্সা ইউনিট আছে, ওরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেই পরিষেবাটা দিয়ে থাকে। সেক্ষেত্রে মানবিক পৌরসভা যখন পৌরমাতা উপপৌরপিতা একটা প্রস্তাব রেখেছেন সংগঠনের কাছে, উভয় সংগঠনের কাছে, তো সেক্ষেত্রে আমরা সেটা এগ্রি হয়েছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কনসেশন করা হবে, যদি ইউনিফর্ম থাকে। সেই স্টুডেন্ট ইউনিফর্ম থাকতে হবে স্টুডেন্টের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মঙ্গলবার পড়ে গিয়ে আহত হন শান্তনা মণ্ডল নামে এক গৃহবধূ। বাহাদুর টুডা পাকড়ির বাসিন্দা শান্তনা দেবী স্থানীয় এক হিমঘরের কর্মী ছিলেন। কাজ করতে গিয়ে পড়ে গিয়ে চোট পান তিনি। মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায় পরিবার। অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসাটুকু না দিয়েই ফেলে রাখা হয়েছিল তাঁকে। বুধবার রাত্রিবেলায় মৃত্যু হয় শান্তনা দেবীর। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। হাসপাতালের কর্মী, নার্স, চিকিৎসকদের ঘেরাও করে চলে বিক্ষোভ। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বললাম কালকে আমার বোনটা বাহাদুর স্টোরে কাজ করতে করতে পড়ে গেছিল, একটু চোট পেয়েছে হাঁটুতে আর একটু পায়ে নাগুলে আর কি। তো 2টার দিকে ব্যথাতে থাকতে পারে না, হসপিটালে ভর্তি করছিল। কালকের থেকে বোনটাকে ডাক্তারও দেখে না, এমনকি নাচগুলোও আসে না। আর নাচগুলাকে দিয়ে বলতে যে আমার ভাগ্নি ছিল, ভাগ্নিটা বলতেছে আমার মানি বাথরুম করতে যাবে, বাথরুম করতে যেতে দেয় না নাচগুলা। কালকে থেকে ডাক্তার তো দেখেইনি যে পেশেন্টটা কি পরিস্থিতি আছে। আমি এটুকুই বলবো যে হসপিটালটা মানুষের সুরক্ষার জন্য, আর নার্স না থাকে পেশেন্টটা কি হলো না হলো ডাক্তারদের খবর দেওয়ার জন্য। কোনো ব্যবস্থা নেই। কালকে আমার বোনটাকে দেখেইনি ওরা। আজকে কি হয়েছে? আমার বোনটা মারা গেল। আমি এটাই চাচ্ছি যে আমার বোনের কখন মারা গেছে? অনুমানিক ধরো 8টা। কি নাম? শান্তনা সাহা, বয়স কত? 27-28। আপনারা হাসপাতালে কি এখন হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চাইছেন? আমি এখন কি ব্যবস্থা নিব? বাড়ির সবাই আসে, সবার সাথে বসে সিদ্ধান্ত নিয়ে কি করা যায়। যেটা ভালো হয় সেটাই করতে হবে আমাকে। এখন থানায় কমপ্লেন করবেন? থানায় তো কমপ্লেন করতে হবে, কারণ আমার বোনটাকে কালকে থেকে ডাক্তার দেখানি। কারণ এখানে আমার মনে হয় এটা ডাক্তারের গাফলাতিতে আমার বোনটা মারা গেল। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। পুকুরের জলে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরের পুরাতন মসজিদ এলাকায়। বুধবার সন্ধ্যাবেলায় এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন মসজিদের পুকুরের জলে ভাসছে মাঝবয়সী মহিলার দেহ। বাঁধানো পুকুরের পাড়ে পড়ে রয়েছে হাওয়াই চটি এবং ব্যাগ, যা দেখে মহিলা সকলের অগোচরে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান। স্থানীয় কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহিলার নাম পরিচয় জানা যায়নি। পুকুরের মাঝখানে দেহ উল্টে থাকায় চেনা যাচ্ছে না। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। কাছে খবর আসে, আমি থানায় খবর দিই। খবর দেওয়ার পরে আমি ছুটে আসি দেখতে পাই যে একজন মহিলা সে উপরে জলের মধ্যে শুয়ে আছে, পড়ে আছে। তো এখন থানায় কোনো মিসিং ডায়েরি হয়নি বা আমাদের কাছে কোনো খবর আসেনি এখন অবধি। তো পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে বডি নিয়ে গেল। এবার আইডেন্টিফাই করা হবে। বলছি এখানে ওনার জুতো এবং একটা হ্যাঁ, জুতো একটা ব্যাগ রেখে তিনি হয়তো এমন হতে পারে যে নিচে নেমেছিলেন, স্লিপ করে পড়ে গেছে, অথবা সুসাইড করেছেন। দুটোর মধ্যে যে কোনো কারণ করতে পারে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বিয়ের 9 মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জলপাইগুড়ির বানারহাট থানা এলাকায় 2015 সালের সেপ্টেম্বর মাসে ঘটে এই ঘটনা। বৃহস্পতিবার অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় জেলা আদালত। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা লক্ষ্মীকান্ত দত্তের মেয়ে রুমা দত্তের সঙ্গে বিয়ে হয় বানারহাটের বাসিন্দা সুব্রত পালের। কয়েক মাস সংসার করে দম্পতি। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে লাগাতার শারীরিক এবং মানসিক অত্যাচার করত স্বামী। বারবার বোঝানোর পরেও সেই অত্যাচার কমেনি। 9 মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ জানতে পারে শ্বাসরোধ করে খুন করা হয়েছে স্ত্রীকে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত স্বামী সুব্রতকে গ্রেপ্তার করে। এরপরে জেরায় অভিযুক্ত খুনের দায় স্বীকার করে নেয়। এই মামলায় মোট 12 জন সাক্ষী ছিলেন। এদিন জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ বিপ্লব দত্ত অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী বিশ্বরূপ রায়। বানারহাট থানার একটা কেস, যেটা 2015 সনে হয়েছিল।
যে 2015 সনে ধূপগুড়ির বাসিন্দা লক্ষ্মীকান্ত দত্তের মেয়ের সাথে বানারহাটের বাসিন্দা সুব্রত পালের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক বিভিন্নভাবে অত্যাচার করা হতো এবং বিয়ের 9 মাসের মধ্যে তার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং ময়নাতদন্তে দেখা যায় যে তাকে শ্বাসরোধ করে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় 12 জন সাক্ষীর সাক্ষ্যদান করা হয়েছিল। আজ মহামান্য আদালত এই মামলায় স্বামী যিনি ছিলেন আসামি সুব্রত পালকে 498 এবং 302 ধারায় দোষী সাব্যস্ত করেন এবং সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। হাতের হানার ভয়ে এবারও প্রায় 350 বিঘা জমিতে ধান চাষ করেননি কৃষকরা। স্বাভাবিকভাবেই জমি খালি অবস্থায় পড়ে আছে। ওই এলাকায় হাতির হানা রুখতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিষয়টি এর আগে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এলাকায় হাতির হানা রুখতে এবারে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলবাড়ি বস্তি এলাকায় এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি রয়েছে চালসা রেঞ্জের পানঝোড়া জঙ্গল। ধানের মরশুমে দলে দলে হাতি জঙ্গল থেকে বেরিয়ে ওই এলাকায় এসে ধান নষ্ট করে। কষ্ট করে কৃষকরা জমিতে ধান রোপণ করলেও আখেরে ফসল বাড়িতে তুলতে পারেন না কেউ। তাই এবছর মঙ্গলবাড়ি বস্তির এলাকায় প্রায় 350 বিঘা জমিতে কৃষকরা ধান চাষ করেননি। 2-1 জন কৃষক জমিতে ধান চাষ করলেও তাদের বক্তব্য, বাড়িতে ধান নিয়ে যাওয়া আশার নয়, গরুর খাবারের জন্যই ধান চাষ করা হয়েছে। এদিকে এলাকার বাসিন্দা তাপস দাস কি বললেন শোনা যাক। এটা হচ্ছে আমাদের হাতি আর মানুষের যে সংঘর্ষ চিরদিনের, প্রতিদিন সন্ধ্যা হলেই এখানে হাতির জন্য কেউ থাকতে পারছে না, বাড়ি ঘর ভাঙায়, ফসল সব নষ্ট। তার মধ্যে হাতির অত্যাচারের জন্য একদম এইদিকে চারপাশে কেউ ধানই করতেছেন। দেখেন বিঘাকে বিঘা সঙ্গে সহ এই দিয়ে একটু ক্যামেরাটা করবেন যে এই সাইডে পুরো ফরেস্ট এরিয়া কোনো ইয়ে নেই, ধানেই লাগাচ্ছে না, কারণ ধান লাগায় কোনো লাভ নেই, সব হাতি খেয়ে নেয়। এই জন্য কোনো সরকার থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে এটাই সরকারকে জানাবেন আপনারা? আজকে এটাই সরকারকে জানাবো এবং এমনকি একটা আমি মাস পিছন করছি, এই মাস পিছন ওইটা তো মাস পিছনটা দিব আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে, কারণ এখানে রেঞ্জার বিডিও আর সবাইকে জানানোর পরে কেউ কোনো সুরাহা করতে পারেনি। এই জন্য বাধ্য হয়ে আমি এখন দিদির কাছে স্বর্ণাপন হতে যাচ্ছি। তো এটার জন্যই এই জন্য সরাসরি মুখ্যমন্ত্রীভাবে লিখছি আমি। জানা গিয়েছে এলাকায় হাতির হানা রুখতে স্কোয়াডের তরফ থেকে একটি গাড়ির ব্যবস্থা সহ জঙ্গল সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত ফেন্সিং দেওয়ার দাবি চালিয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যে লিখিতভাবে এই দাবির কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্যকে জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানানো হবে। এলাকার পঞ্চায়েত সদস্যা স্বপ্না ওরাও কি বললেন শুনে নিন। 2-3 বছর হয়ে যাচ্ছে, চাষবাস একদম বন্ধ হয়ে গেছে। আর এদিকে আপনি মনে হয় দেখলেন যে এইদিকে তো একদমই চাষবাস হয়ই না, বন্ধ হয়ে আছে হাতির ভয়ে। প্রচুর হাতি আসে আর মানে পাবলিকও হাতি তাড়াইতেও পারে না আর ধানও বাঁচাইতে পারে না, তার জন্য হাতির ভয়ে চাষবাস করা বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে প্রশাসন লেভেলকে কিছু আমরা প্রশাসন বলতে আমরা রেঞ্জের অফিসেও গিয়েছিলাম একবার, তারপরে ওখান থেকেও কিছু খবর এখনও আসে নাই। তারপরে আমরা বিট অফিসেও আমি ফোন করে বিট স্যারকেও বলছিলাম যে এপিসি যেটা এপিসি কমিটি আছে, এপিসি কমিটির বিষয়ে আমি বলছিলাম যে টাকাটা আসে সে টাকা নিয়ে কিছু একটা ওই যে ফিনিশিং বলে তার লাগিয়ে দিত, তাহলে হয়তো চাষবাস করতে পারতো, কিন্তু সেই ব্যবস্থাও হয়নি। এমনিতে এই যে চাষবাস হচ্ছে না তো অনেক তো সমস্যার মধ্যে পাবলিকের প্রচুর অসুবিধা হচ্ছে। কেন কি আমাদের এই জমি কারো আছে 4 বিঘা, কারো 5 বিঘা, কারো 6 বিঘা, অনেক এক একটা পরিবারের অনেক জমিন আছে, যে জমিনে ওরা চাষবাস করে অনেক দিন মানে চলতো ওদের বাড়ির সংসার, কিন্তু সেরকম এখন নাই। তার জন্য এখন এই হাতির জন্য ধান বাঁচতেছে না বলে পাবলিকরাও সবাই বাইরে কাজে চলে যাচ্ছে, চাষবাস করতেছে না, রাত্রে পাহারা দেওয়ার লোক থাকে না। সেরকম যদি সরকার ব্যবস্থা করে দিত, এখন যারা ভয়ে যারা চাষবাস করতেছে, কিছু লোক করতেছে চাষবাস ভয়ে করতেছে, ওরা কি করবে, করতে তো লাগবে বলে কতজন করতেছে চাষবাস। আমি সরকারের কাছে একটাই নিবেদন করতে চাই, যারা চাষবাস করতেছে ওনাদের জন্য মানে হাতি তাড়ানোর কিছু ব্যবস্থা যদি করে দেয় খুব ভালো হয়।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর স্মৃতি আঁকলে জলশহর। বৃদ্ধি পেতে চলেছে টোটো ভাড়া। প্রথম 2 কিলোমিটার পর্যন্ত টোটোর ভাড়া গুনতে হবে 15 টাকা। সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে জেল থেকে ছাড়া পাওয়া বাংলাদেশি জঙ্গিরা। আতঙ্কে জলশহর। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।